আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা অধ্যায় 1 যেখানে হচ্ছে সেট ও ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকের পর্বে আমরা সেট চ্যাপ্টারের বেসিক পার্ট 1 দেখব, কারণ সেট চ্যাপ্টারটি একটু বড় আছে, তো বেসিক পার্ট আমি দুইটা আলাদা আলাদাভাবে দেখাবো। প্রথমে আমরা বেসিক পার্ট 1-এ দেখে নিব কী কী টপিক নিয়ে আলোচনা করা হবে। তো আজকের টপিক যেগুলো আছে সেগুলো হচ্ছে সেট কি বা সেটের সংজ্ঞাটা কি সেটা আমি ভালোভাবে বুঝিয়ে দিব। তারপর হচ্ছে সার্বিক সেট, বিশেষ সংখ্যা সেট, বিভিন্ন ধরনের সেট আছে সেগুলো আমি ব্যাখ্যা করে দিব। তারপর আছে উপসেট, ফাঁকা সেট, সেট সমতা। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সেট সমতা, সেটের অন্তরপূরক সেট, এগুলো হচ্ছে ম্যাথ করতে মানে ইম্পর্টেন্ট। তো এগুলো যদি বেসিক পার্ট আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই সেট সমতা কিংবা যেগুলো ম্যাথ আছে সেট চ্যাপ্টারে সবগুলো সমাধান করতে পারবেন খুব সহজেই। তারপর আছে পূরক সেট, শক্তি সেট, আর পরে আছে যে এইগুলোর বেসিকের সাথে সাথে আছে উদাহরণসমূহ। তো আমি এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই শুরু করা যাক, সেট কি। সেট হচ্ছে যে কোনো কিছু আমি যে সুনির্ধারিত সংগ্রহ, যেমন সুনির্ধারিত সংগ্রহ বলতে কি বুঝি, ধরেন আপনাকে একটা রচনা লিখতে দেওয়া হয়েছে, রচনা লিখব, রচনা লিখা, এটা আপনাকে দেওয়া হয়েছে যে আপনি রচনা লিখেন। এখন রচনা লিখতে হলে আপনার কি কি জিনিস লাগবে? অবশ্যই একটা খাতা লাগবে, তারপর কি লাগবে? কলম। তারপর কি লাগবে? ধরেন আপনি পেন্সিল দিয়ে লিখতেছেন, যে রচনা কিছু আছে, ধরেন চিত্র আঁকতে হবে, ধরলাম আমরা পেন্সিল। এরকম কিছু জিনিস আছে যে আমরা অবশ্যই লাগবে। ধরলাম আমার এই তিনটা জিনিস অবশ্যই লাগবে। তাহলে দেখেন আমি একটা রচনা লিখতে হলে আমার কোন কোন জিনিস লাগতেছে, এই তিনটা জিনিস। তখন আমরা কি করবো, রচনা লিখার আগে এই তিনটা জিনিস আমার টেবিলের উপর রাখবো। তাহলে আমি সংগ্রহ করলাম কয়টা জিনিস? তিনটা জিনিস আমি সংগ্রহ করে আসি। তাহলে যে আমি কোনো বস্তু বা কোনো চিন্তা জগতের বস্তুর কোনো সুনির্ধারিত সংগ্রহ, অর্থাৎ আমি কোনো একটা কাজ করতে গেলে বা কোনো একটা নির্দিষ্ট জিনিসের আমি কাজ করতে গেলে সেটা হচ্ছে আমি নির্দিষ্ট করে বা কয়েকটা উপাদান আমার নিয়ে আসতে হচ্ছে। এই যে নির্ধারিত সংগ্রহ, আমরা ধরেন রচনা লেখার ক্ষেত্রে আমার এই তিনটা সংগ্রহ, কিন্তু বাস্তব জগতে আপনি ধরেন 5-এর গুণিতক আসতে পারে, বিভিন্ন ধরনের 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে আপনার বর্গ সংখ্যা আসতে পারে, সেগুলো হচ্ছে আমরা একসাথে করবো। ধরেন আপনি 1 থেকে 100 পর্যন্ত মানে বর্গমূল সংখ্যা কত কত আছে? 1, 2, 3, ডট 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 10, মানে 100 পর্যন্ত আপনার হচ্ছে এই হচ্ছে বর্গমূল সংখ্যা। তাহলে যখন বলা হবে আপনার বর্গমূল সংখ্যার সেট নির্ণয় করে, তখন আপনি কি করতে হবে? এই সংখ্যাগুলো আপনি নিয়ে আসতে হবে। তো এই সংখ্যাগুলো নিয়ে আসার পর হচ্ছে আপনি কি সেট তৈরি করতে হবে। সেজন্য আমার এই যে সংগ্রহ করছি, সেই সংগ্রহকে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমি সংযুক্ত করে দিই বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই উপাদানগুলো রেখে দিই, তাহলে এইটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট কাজের সেট। ঠিক সেম যখন বলা হবে যে রচনা লিখা বা রচনা লিখতে হবে, সেক্ষেত্রে আমার নির্দিষ্ট সংগ্রহের যে একটা আছে, এই সংগ্রহটাকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে দিই বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দিই, তাহলে এই যে সংগ্রহ করছি আমি যে উপাদানগুলো, এই উপাদানগুলোকে বলা হয় সেট। অর্থাৎ এই উপাদানগুলো যে সংগ্রহ করছি, যে সুনির্ধারিত সংগ্রহ, এগুলো স্যার আমার কোনো কিছু বাকি লাগবে না, সেজন্য আমার এই সুনির্ধারিত যে সংগ্রহ হয়েছে মোট সংগ্রহটা, এই মোট সংগ্রহকে বলা হয় সেট। তাহলে আশা করি আপনারা সেট কি সেটা বুঝতে পারছেন। যদি সেট বুঝে থাকেন তাহলে আমরা এখন দেখবো সার্বিক সেট কি। সার্বিক সেট হচ্ছে যে আপনার সবগুলো যতগুলো সেট আছে সব সেট হচ্ছে একটা সেটের অধীনে থাকবে, সেটাকে বলা হয় সার্বিক সেট। যেমন ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করতে গেছেন, তো কোম্পানিতে কি কাজ করা হয়? বসের আন্ডারে কাজ করতে হয়। তখন দেখেন যে আমরা ধরেন এই একজন মানুষের কাজ করতেছে, অপর একজন মানুষের কাজ করতেছে, অপর একজন মানুষের কাজ করতেছে। তাহলে এই তিনজন মানুষ কি করতেছে? একটা কাজের জন্য আছে নিয়োজিত, তাহলে এটা একটা সেট। ধরলাম আরেকজন আছে, আরো কয়েকজন মানুষ আছে যে আরো কয়েকটি কাজের জন্য নিয়োজিত, তাহলে ধরলাম এইগুলো আরেকটা সেট। কিন্তু এই সবগুলো সেট কিসের জন্য, কিসের কার জন্য কাজ করতেছে? এই বসের জন্য। তাহলে এই সবগুলো সেট কার আন্ডারে আছে? এই বসের আন্ডারে। তাহলে যদি আমরা কোনো কয়েকটি সেট যদি একটি নির্দিষ্ট সেটের মধ্যে থাকে, তখনই তাকে বলা হয় সার্বিক সেট। এখন আমরা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব যে কিভাবে সেটা সার্বিক সেট হয়। তাহলে সার্বিক সেট বুঝতে গেলে আমরা এখানে লিখছি তিনটা সেট, আর এই সেটের যে তালিকা পদ্ধতি যে হোক আর আর সেট গঠন পদ্ধতি দুইটাই লিখছি এই এস এর ক্ষেত্রে। এগুলো এরকম তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি লেখা যাবে। তো আমি সবগুলো হচ্ছে একই ধরনের দিছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো আরেকটা দিছি যে লাস্টে ইউ একটা সেট দিছি, সেটা হচ্ছে 1 থেকে 5 মানে 6 পর্যন্ত থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ অসংখ্য পর্যন্ত বিস্তৃত। এখন দেখেন এই এস বলতে কি বোঝানো হচ্ছে, তো এই জায়গা থেকে আমরা প্রথমে দেখে নিব। বলা হয়েছে এক্স সাচ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স কি 5 এর সমান অথবা 5 থেকে ছোট।
অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা জানি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত 1 2 3 4 ডট ডট ডট। তো এখানে বলা হয়েছে 5 থেকে ছোট, তার মানে হচ্ছে বা সমান, তাহলে হচ্ছে আমার যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত 1 2 3 4 5। তারপর এটা হচ্ছে আমার হচ্ছে সবগুলো জোড় সংখ্যা, যে 2 4 6 8 মানে 9 10 থেকে ছোট যেগুলো আছে জোড় সংখ্যা, ধরে নিলাম এই 10 থেকে ছোট জোড় সংখ্যাগুলো নিয়ে একটা সেট। তারপর হচ্ছে আমার কি 7 এর থেকে ছোট বিজোড় সংখ্যা নিয়ে আরেকটা সেট। দেখেন তিনটা সেট আমার দেওয়া হয়েছে, তিনটাই পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক। তো এখন এই তিনটা সেট কিন্তু নির্দিষ্ট একটি সেটের আন্ডারে যদি থাকে বা নির্দিষ্ট একটি সেটের মধ্যে থাকে, তখন যে সেটের মধ্যে সবগুলো সেট বিদ্যমান তখনই সেই সেটকে বলা হয় সার্বিক সেট। অর্থাৎ আপনি যদি এই সেটটাকে দেখেন ইউ সেট, যেটাকে ইউনিভার্স সেট বলা হয়, ইউনিভার্সাল সেট যেটাকে বলা হয়, দেখেন এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা কত পর্যন্ত অসংখ্য আছে, কিন্তু এই অসংখ্যের মধ্যে দেখেন আপনি এস সেটটা খুঁজে পাবেন। এখানে দেখেন 1 থেকে 5 পর্যন্ত আমার আছে, জোড় সংখ্যা আছে 1 2 2 4 6, এখানে 8ও আছে 10ও আছে, তার মানে এই সেট টি সেটও আছে। পি সেটের ক্ষেত্রে দেখেন 1 3 5 1 3 5, যদি 7 থাকতো তাহলে 7ও আছে, তার মানে এই তিনটি সেট একটি সেটের মধ্যেই বিদ্যমান আছে। তাহলে যে একটি সেটের মধ্যে বিদ্যমান আছে, এবং যে সেটের মধ্যে বিদ্যমান এই সেটকে বলা হয় সার্বিক সেট। অর্থাৎ এখানে ইউ হচ্ছে আমার কি সার্বিক সেট, এবং সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তা বা ইউনিভার্সাল সেট যেটাকে বলা হয়। আশা করি আপনারা এই সেট সার্বিক সেট কি সেটা বুঝতে পারছেন। অর্থাৎ যে যদি আলোচনাধীন সকল সেটের উপাদান সমূহ একটি নির্দিষ্ট সেটে, অর্থাৎ এই যে কয়টা সেট পাইছি অথবা অসংখ্য সেটের উপাদান যদি একটা মাত্র নির্দিষ্ট সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তখন সেই সেটকে বলা হবে আমার কি সার্বিক সেট। আশা করি আপনারা সার্বিক সেট কি সেটা বুঝতে পারছেন। তো এখানে বিশেষ সংখ্যা সেট, আমরা যদি সার্বিক সেট বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা এখন দেখবো যে কি বিশেষ সংখ্যা সেট। এখন বিশেষ সংখ্যা সেট কি, কয়েকটা এখানে সেট দেওয়া আছে, একটা হচ্ছে n z q r। এখন এগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে, তো n দ্বারা হচ্ছে আপনার হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট যেটা, এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট যেটা, এটাকে হচ্ছে z দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি এখানে লিখে দেই যে কোনটা কোন আকারে। আবার কি হচ্ছে মূলদ সংখ্যার সেট, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তাহলে n আর z টা কি আমরা প্রথমে লিখে দিব। তাহলে আমরা প্রথমে দেখে নিলাম যে এই চারটা সেট হচ্ছে আমার বিভিন্ন সংখ্যার সেট। যেহেতু আমরা দেখলাম যে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, তাই এগুলো হচ্ছে আমার কয়েকটা সংখ্যার সেট। এখন দেখেন এই স্বাভাবিক সংখ্যার সেট কি, আমরা আসলে স্বাভাবিক সংখ্যা কি সেটা আমরা ছোট ক্লাসগুলোতে আমরা দেখে আসছি। স্বাভাবিক সংখ্যা কি, যে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 এরকম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা বলতে আমার যেগুলো হচ্ছে যে ভাগ করলে আমার দশমিক আকারে আসে না, সেগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি, -2 -1 0 1 2, এগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। তাহলে আশা করি আপনারা যে স্বাভাবিক সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি সেটা আপনারা ছোট ক্লাসে জেনে আসছেন। তো এই যে স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে, এই সংখ্যাগুলো নিয়ে যে সেট গঠিত সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট। পূর্ণ সংখ্যা নিয়ে যে সেট গঠিত সেটা পূর্ণ সংখ্যার সেট। মূলদ সংখ্যা নিয়ে যে সেট গঠিত সেটা মূলদ সংখ্যার সেট। এবং বাস্তব সংখ্যা মানে হচ্ছে আমাদের যে সেট, মানে যে সংখ্যাগুলো আমাদের বাস্তবে আর ভাগ করলে হচ্ছে কখনোই হচ্ছে অসংজ্ঞায়িত যেগুলো আসে না, সেগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাগুলো নিয়ে যে সেট গঠিত হয় সেটা হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, যা বাস্তব সংখ্যার সেট। তাহলে দেখেন এই যে n z q r, এগুলোর মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক আছে, কে কোনটার উপসেট সেটা আমরা উপসেট পড়ার পর আমরা দেখে নিব, তাই এই লাইনগুলো আমি মুছবো না। তো আশা করি আপনারা সংখ্যার সেট কোনগুলো কি কাজ করে সেটা আশা করি বুঝতে পারছেন। যে যখনই n দেওয়া থাকবে তখনই আপনারা বুঝে নেবেন এটা স্বাভাবিক সংখ্যার, z দেওয়া থাকলে পূর্ণ সংখ্যা, q মূলদ সংখ্যা এবং r বাস্তব সংখ্যার সেট। তাহলে এই বিশেষ সংখ্যার সেটগুলো আমি রেখে দিয়ে আমরা উপসেটটা দেখে নিব। দেখেন উপসেটটা কি, উপসেটের পর হচ্ছে এইটা কার কোন উপসেট সেটা আমরা বের করব। এটা হচ্ছে আপনাদের জন্য একটু ডিফিকাল্ট প্রথমে, তা উপসেট বের করতে পারলেই হচ্ছে আপনারা সহজেই বের করতে পারবেন। আচ্ছা, এখন উপসেট বলতে কি বুঝি, ধরেন আপনি একটা উপাদান a আর b, এখন বলবেন কিভাবে বলবেন একটা আরেকটার উপসেট, অর্থাৎ এক্সটা আরেকটার উপসেট বলতে বোঝানো হচ্ছে যে এই এর উপাদানটা বি এর উপাদানের মধ্যে আছে, তাই এ কে বি এর উপসেট বলা হয়, এইরকম একটা জিনিস। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরে নিলাম a ইকুয়ালস টু a এর সেট যেগুলো আছে, ধরে নিলাম আমরা 1 2 3 নিয়ে একটা সেট গঠিত হয়েছে, আর বি এর একটা উপাদান সেট আছে, সেটা হচ্ছে 1 2 3 4 বা 3 এরকম ধরেন একটা সেট আছে। এখন আমার দেখেন এই এ সেটের উপাদান সমূহ আছে বি সেটের মধ্যে, তাহলে আমি বলতে পারি যে এ সেট বি সেটের একটা উপসেট। আর যদি আমার এখানে 1 2 3 আর 5 থাকতো, ধরেন আমার বি সেটের মধ্যে এমন একটা যে কয়টা সংখ্যা আছে, এ সেটের মধ্যে দেখেন আমার 5 আছে এক্সট্রা,
যদি এরকম 5 যদি থাকতো তাহলে কি করতে পারতাম না, কখনোই বি কে এ সেটের উপসেট মানে এ কে বি সেটের উপসেট বলতে পারতাম না। তাই আমি কি করব, যে যদি আমার প্রত্যেকটা উপাদান এ সেটের যদি আমার প্রত্যেকটা উপাদান বি সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তখনই বলতে পারবো এ সেট বি সেটের উপসেট। আচ্ছা, একে বললাম কি বি সেটের উপসেট। এখন উপসেট আমরা কিভাবে প্রকাশ করা হয়, উপসেটের চিহ্নটি হচ্ছে এইরকম একটা চিহ্ন, অর্থাৎ ডান দিকে ইউ এর মতো বাম দিকে ইউ এর মতো আকৃতি দিলেই এটা হবে উপসেট। আচ্ছা, তাহলে এইকে আমরা কি করলাম, এ এর প্রত্যেকটি উপাদান বি এর মধ্যে আছে, তাহলে হচ্ছে এ সেট হচ্ছে বি সেটের উপসেট। তাহলে আমরা লিখবো কি এ উপসেট বি। অর্থাৎ আপনি যদি এ সেট নাও লিখেন তখনই মানুষ কিন্তু বুঝতে পারবে যে বি সেট লেখা মানে হচ্ছে এই বি সেটের মধ্যে আমার এ সেট অন্তর্ভুক্ত। অর্থাৎ যখনই আপনি কোনো একটা সেট লিখবেন, যদি এই সেটের মধ্যে অন্য একটা সেটের উপাদানগুলো অন্তর্ভুক্ত থাকে তখনই তাকে বলতে পারেন অন্য একটা সেটকে বি সেটের উপসেট। অর্থাৎ বি সেট লিখলেও হবে, কিন্তু এ সেট লিখলে কখনোই আমরা বি কে পাবো না, কিন্তু বি কে লিখলে আমরা এ কে পাবো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ সেট বি সেটের উপসেট। তারপরে এখানে একটা আছে প্রকৃত উপসেট কি, আর প্রকৃত উপসেট কি কোনটা না সেটা আমরা দেখে নিব। আচ্ছা, এখন যদি আমার বিতে যদি আমার 4 না থাকে তখনও কিন্তু আমার উপসেট হচ্ছে। যেমন ধরেন এ এর প্রত্যেকটি উপাদান বি এর মধ্যে আছে, এখন বি এর এক্সট্রা থাকুক উপাদান বা না থাকুক সমস্যা না, কিন্তু আমরা যখন বি লিখবো তখন আমরা বুঝতে পারতেছি যে এখানে এ এর উপাদানগুলো আছে, তাই আমরা এস উপসেট বি লিখতে পারতেছি। কিন্তু প্রকৃত উপসেট কি, যখনই আপনি প্রকৃত উপসেটে চলে আসবেন তখন কিন্তু একটু ঝামেলা আছে। তো এই যে প্রশ্নটা ছিল যে এ সেটের উপাদান বি সেটের উপাদান দিছি, এখানে আমরা এ কে বি সেটের উপসেট বলতে পারি কিন্তু প্রকৃত উপসেট বলতে পারবো না। কারণ কি, প্রকৃত উপসেটের সংজ্ঞা হচ্ছে ডিফারেন্ট। তো প্রকৃত উপসেটের যে সংজ্ঞা, প্রথমে আমরা সংজ্ঞাটি বুঝে নেই। প্রথমে আমরা একটা সেটকে প্রকৃত উপসেট তখনই বলতে পারবো যখন যে সেটকে উপসেট বলবো সেই সেটের উপাদান যে সেটের আন্ডারে থাকবে, অর্থাৎ বি সেটের মধ্যে যদি আমার সেম উপাদান থাকে তখন আমরা প্রকৃত উপসেট বলতে পারবো না, তখন আমরা শুধুমাত্র উপসেট বলবো, যা একটু আগে দেখেছি। তখনই আমরা প্রকৃত উপসেট বলতে পারবো যখন এ সেট থেকে বি সেটের উপাদান কমপক্ষে হলেও একটি যেন বেশি থাকে। যেমন আমার এই যে 4 সংখ্যাটা দেখেন, এখানে কোনো সংখ্যা নাই, অর্থাৎ 1 2 3 পর্যন্ত আছে। 1 2 3 এর পর সর্বোচ্চ ধরেন আপনি যে কোনো ধরনের সেটই ধরেন বা যে কোনো ধরনের উপাদান ধরেন, সেটা সমস্যা না, কিন্তু সব উপাদানের পরও একটি উপাদান যেন বেশি থাকতে হবে। যখনই আমার বেশি থাকবে তখনই আমরা বলতে পারবো এ উপসেট বি, আর এই যে উপসেট এই উপসেটটা হবে আমার প্রকৃত উপসেট। অর্থাৎ আমরা এখানে একটা সংজ্ঞা দেখতে পাই যে বইয়ের মধ্যে সংজ্ঞা লিখে আছে যে প্রকৃত উপসেট এ ও বি এর প্রকৃত উপসেট বলা হয় কখন, যে এই লাইনটা আপনারা দেখে নেবেন যে অবশ্যই বি এর উপাদান এ থেকে একটা অবশ্যই বেশি হতে হবে, তখনই বলতে পারবো এ যে উপসেট গঠিত হয় বি এর, তখনই এই যে উপসেট হয় এই উপসেটকে প্রকৃত উপসেট। আর যদি আমার এই সংখ্যা সমান হয় তখন উপসেট হবে, তবে প্রকৃত উপসেট হবে না। তাহলে আশা করি আপনারা প্রকৃত উপসেট কি সেটা বুঝতে পারছেন। আচ্ছা, একটা জিনিস মিসিং করছি, সেটের উপাদান কি। সেটের উপাদান হচ্ছে যে কয়টা আমার সংখ্যা বা যে কয়টা জিনিস নিয়ে আমার সেটটা গঠিত হয় সেই সব সংখ্যা বা উপাদানকে বলা হয় সেটের উপাদান। তাহলে এই প্রত্যেকটা বস্তু, এখানে ধরেন 1 2 3 আছে কিন্তু বিভিন্ন ধরনের থাকতে পারে, তাহলে প্রত্যেকটা বস্তুকেই বলা হয় এক একটি উপাদান সেটের জন্য। তাহলে আশা করি সেটের উপাদান কি, প্রকৃত উপসেট সবগুলো বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন এখন হচ্ছে আমরা একটা নর্মাল জিনিস দেখবো, যে এখানে বলা হয়েছে যে বিশেষ সংখ্যার সেট। তাহলে এখানে আমরা নির্ণয় করি যে কোনটা কার উপসেট। আমরা বলছি যে যে কোনো একটা সংখ্যা যদি অন্য একটা সংখ্যার ভিতরে থাকে তখনই তাকে উপসেট বলতে পারি, অর্থাৎ সম্পূর্ণ থাকতে হবে। দেখেন যদি আমি এন এর ক্ষেত্রে দেখি, তো এন এর যে উপাদান আছে শুধু প্লাস ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো, আর এখানে আছে ঋণাত্মক প্লাস ধনাত্মক দুইটাই। তাহলে জেড এর মধ্যে আমি এন এর সকল উপাদান পেয়ে যাচ্ছি, অর্থাৎ এন কে বলতে পারি জেড এর উপসেট। কারণ কি, যে জেড এর উপাদান অবশ্যই বেশি, তাই আমি জেড কে কোনো উপসেট বলতে পারবো না। এন এর উপাদান আমি জেড এর মধ্যে পাচ্ছি, তাই এন কে না লিখে যদি আমরা জেড এর লিখি তখনই আমরা বুঝতে পারবো এন এর মধ্যে বিদ্যমান আছে, অর্থাৎ এন হচ্ছে জেড এর উপসেট। তাহলে আমরা লিখতে পারি এন কি জেড এর উপসেট। আচ্ছা, এরপরে কি দেখেন জেড এর যে সংখ্যাগুলো আছে ঋণাত্মক আছে ধনাত্মক আছে, কিন্তু যখন আমি মূলদ সংখ্যা বলবো তখন ঋণাত্মক ধনাত্মক প্লাস দশমিক সংখ্যাগুলো আসতেছে। যেমন আপনি দেখেন যে মূলদ সংখ্যা বলতে কি বোঝায় 2.5, ধরেন আমরা 2.5 এটা একটা মূলদ সংখ্যা, কারণ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি। ধরেন পি বাই 2.5 কে আমরা কিভাবে লিখি,
যে 25/10, অর্থাৎ আমি p/q আকারে প্রকাশ করতে পারতেছি, অর্থাৎ এটা মূলদ সংখ্যা। তাহলে p/q এর মধ্যে q এর সেটের মধ্যে আমার 2.5 আছে, কিন্তু z এর মধ্যে আমার 2.5 নাই, শুধুমাত্র ধনাত্মক সংখ্যা। আবার মূলদ সংখ্যার মধ্যে আমার কিন্তু 2 ও আছে, যেমন আমি যদি 20/10 লিখি q/, আকারে প্রকাশ করতে হচ্ছে আবার 2 আসতেছে, তার মানে দশমিক সহ আসতেছে, আবার ধনাত্মক সংখ্যা আসতেছে। আবার যদি আমি দেখি -25/10, তাহলে আসতেছে কত, -2.5। তার ক্ষেত্রে হচ্ছে ঋণাত্মক সংখ্যাও পাচ্ছি, কিন্তু দেখেন z এর মধ্যে আমি ঋণাত্মক সংখ্যা পাচ্ছি, ধনাত্মক সংখ্যা পাচ্ছি, কিন্তু ভগ্নাংশ যে দশমিক সংখ্যা সেগুলো পাচ্ছি না। কিন্তু q এর মধ্যে ঋণাত্মক, ধনাত্মক প্লাস হচ্ছে আমি দশমিক সংখ্যাগুলো পাচ্ছি। তাহলে z এর উপাদান কি q এর সব উপাদানের মধ্যে বিদ্যমান আছে, তাহলে আমরা z কে বলতে পারি q এর উপসেট। তাহলে আমরা লিখলাম z হচ্ছে q এর উপসেট। আচ্ছা, এখন q হচ্ছে সকল কি, যে আমার 2.5 আছে, সবকিছু আছে, কিন্তু আর হচ্ছে বাস্তব সংখ্যা সেট। অর্থাৎ আপনি মূলদ সংখ্যা বাদে যখনই আপনি অন্য কোনো সেট সংখ্যা দেবেন, বাস্তব সংখ্যার মধ্যে কি আছে, দশমিক আছে, অমূলদ সংখ্যাও আছে। অমূলদ সংখ্যা ধরেন 1.342, অর্থাৎ পাই এর মান ধরেন আপনি, বিভিন্ন ধরনের পাই এর মান বা কোনো একটা মান আছে যা মূলদ বা অমূলদ, অর্থাৎ p/q আকারে প্রকাশ না করতে পারলে হচ্ছে আপনার অমূলদ সংখ্যা। তাহলে আর এর মধ্যে আমরা কি পাচ্ছি, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তাহলে দেখেন যে আর এর মধ্যে আমার মূলদ সংখ্যা বিদ্যমান, তাহলে আমরা বলতে পারি কি q আর এর একটা উপসেট। সেক্ষেত্রে আমরা লিখতে পারলাম যে q আর এর উপসেট। তাহলে যে একটা উপসেট আমরা পড়ছি, এই উপসেটকে পড়ে হচ্ছে আমরা এটা কাজে লাগাতে পারছি যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার একটা উপসেট, পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যার একটা উপসেট, এবং বাস্তব সংখ্যার উপসেট হচ্ছে কি q হচ্ছে বাস্তব সংখ্যার একটা উপসেট। তো আশা করি আপনারা এই লাইনগুলো বুঝতে পারবেন। তো আমি সুন্দর করে লিখে দিতেছি কোনটা কার উপসেট, যে এটা তাহলে কোনটা কার উপসেট, আশা করি এটার দ্বারা বুঝতে পারবেন। এগুলো হচ্ছে আপনার পরীক্ষার সময় এমসিকিউ আকারে চলে আসে। তো এমসিকিউ আকারে চলে আসলে এই লাইনটাও যদি মনে থাকে আপনাদের, যে এন পরে জেড পরে কিউ পরে আর একটা আরেকটার উপসেট, তখনই আপনারা সহজেই 1 মার্ক আনসার করে 10 সেকেন্ডের ভিতরেই আপনি 1 মার্কটা পেয়ে যাচ্ছেন। তো আশা করি আপনারা উপসেট সম্পর্কে সমস্যা হওয়ার কথা না। এখন আমরা দেখবো ফাঁকা সেট কি। ফাঁকা সেট হচ্ছে যে সেটের মধ্যে আমার কোনো উপাদানই থাকবে না, অর্থাৎ শূন্য উপাদান সহ, সেটা হচ্ছে আমার ফাঁকা সেট। তাহলে ধরেন ফাঁকা সেট কি, ধরেন আমি একটা সেট গঠন করতে যাচ্ছি, কিন্তু এই সেটের মধ্যে আমি কোনো উপাদানই পাচ্ছি না, অর্থাৎ কোনো উপাদানই নেই। এখন আমি একে একটা সেট বললাম, কিন্তু এই সেটের মধ্যে কোনো উপাদান নেই, তাহলে এই যে সেটটা, এই সেটটা হচ্ছে আমার ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে বিভিন্নভাবে লেখা যায়, এটা হচ্ছে আমার ফাঁকা সেটের একটা লেখার ধরন, এটাকে বলা হয় ফাঁকা সেট। অথবা আপনি এরকম লিখতে পারেন ফাঁকা সেটকে, যখনই আপনি এরকম পাবেন যে সেকেন্ড ব্র্যাকেট অথবা এরকম পাবেন, তখন তাকে বলতে পারেন এটা একটা ফাঁকা সেট। তো আশা করি ফাঁকা সেট কি বুঝতে পারছেন, অর্থাৎ সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না, সেটাকে বলা হয় ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটকে আমরা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে নিই যে এটা কি হয়। দেখেন এখানে বলা হয়েছে x such that x বাস্তব সংখ্যা এবং x স্কয়ারের মানটি হবে কি 0 থেকে ছোট। এখন আপনি x স্কয়ারের মান দেখেন 0 থেকে ছোট কোনো মান পাওয়া যায় কিনা। দেখেন আপনি যদি -1 এর উপর স্কয়ার দেন, তাহলে কত হচ্ছে +1, অর্থাৎ 0 থেকে বড়। আপনি যদি -x এর উপরে দেন, তাও 0 থেকে বড় আসবে। আবার প্লাসের উপর দিলে তার কথাই নেই, অবশ্যই ধনাত্মক সংখ্যা আসবে। তার মানে হচ্ছে যখনই আপনি কোনো বর্গ করতে যাচ্ছেন, কখনোই আপনি 0 থেকে ছোট অর্থাৎ ঋণাত্মক সংখ্যা কখনোই পাবো না। তাহলে এই সেট কি কোনো উপাদান আছে? এই সেটে আমরা কোনো উপাদান পাচ্ছি না, সেক্ষেত্রে আমার আনসারটি কি হবে, সমান এই সেটে আমার কোনো উপাদান নাই, অর্থাৎ আমরা 0 লিখতে পারতাম। ধরেন আমার সেট ছাড়া হচ্ছে আমি যদি বলা হয়তো কয়টি উপাদান আছে, আমরা লিখতাম 0, অর্থাৎ কোনো উপাদানই নাই এর মধ্যে। তাহলে যখনই আমরা সেট লিখবো, তখন আমরা 0 না লিখে আমরা সেটকে এইরকম লিখি যে ফাঁকা সেট হিসেবে, যে এইটা মানে হচ্ছে আমার এই সেটের মধ্যে কোনো উপাদান নেই। আপনারা যদি এরকম না লিখেন, তাহলে ফাঁকা সেটকে আরেক রকম প্রকাশ করা যায়, সেটা হচ্ছে 0-র মতো দিয়ে একটা টান দিবেন, তার মানে বোঝানো হচ্ছে এই যে সেটটা আছে, এই সেটের মধ্যে আমার কোনো উপাদান নেই। তাহলে আশা করি আপনারা ফাঁকা সেট কি সেটা বুঝতে পারছেন। সেট সমতা বলতে বোঝায় দুইটা সেট একটা আরেকটা সমান, এই জিনিসটা বোঝায়। তো এখন দেখেন এখানে একটা সেট লিখছি 1 2 3, আর এখানে একটা সেট লিখছি 1 2 3 3, কিন্তু দেখে মনে হচ্ছে কি একটা সমান না, কারণ এখানে উপাদান আছে 4টা, এখানে উপাদান 3টা। কিন্তু সেটের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনার একই উপাদান বারবার থাকলে সেটা বারবার লেখা যে কথা, একবার লেখাও সেম কথা। তাহলে আমরা 3 3 না লিখে আমরা কি লিখতে পারি, একটা 3 লিখলেই সমস্যার সমাধান শেষ। তখন দেখেন এ সেট আর বি সেট দুইটার উপাদান সমান, তার মানে এ সেট ইকুয়ালস টু বি সেট। কিন্তু আমরা এইরকম না লিখে আমরা কি প্রথমে সেটের সমাধান নির্ণয়ের জন্য আমরা এরকম লিখতে হয় যে এ সেট, দেখেন এ সেটের সকল উপাদান বি সেটের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে আমরা লিখতে পারি এ উপসেট বি। আবার দেখেন বি সেটের সকল উপাদান এ সেটের অন্তর্ভুক্ত, তাহলে আমরা কি লিখতে পারি,
বি উপসেট এ। যখনই দুইটা সেট একটা আর একটার উপসেট হবে, দেখেন এখানে হচ্ছে এ সেট বি সেটের উপসেট, আবার এখানে হচ্ছে বি সেট এ সেটের উপসেট, অর্থাৎ একটা সেট আর একটা সেটের উপসেট। সেক্ষেত্রে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু বি, অর্থাৎ এ এর উপাদান বি এর উপাদান সমান। আর এই যে সমান হয়েছে, এই সমান হওয়া কি বোঝায়? সেটের সমতা। আশা করি সেটের সমতা কি সেটা বুঝতে পারছেন, যে একটা সেটের আরেকটা সেটের উপসেট, অর্থাৎ দুইটা সেটই দুইটা সেটের মধ্যে উপসেট আছে, সেক্ষেত্রে তারা একটা আরেকটার সমান হবে। এটাকে বলা হয় সেটের সমতা। সেটের অন্তরটা কি? অন্তর বলতেই আমরা বুঝতেছি বিয়োগ, অর্থাৎ সেটের অন্তরই হচ্ছে একটা সেট থেকে আরেকটা সেটের উপাদানগুলো বিয়োগ করতে হবে। তো আমি এখানে একটা উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করতেছি। ধরে নেন আমার এ সেটের মধ্যে আছে কয়েকটা উপাদান 1 থেকে 5 পর্যন্ত, আবার বি সেটের মধ্যে আছে শুধুমাত্র 2 এবং 4। সেক্ষেত্রে সেটের অন্তর বলতে এই যে টানটা, এই টানকে বলা হয় বাদ। অর্থাৎ এটাকে আমরা যখন পড়বো তখন বলবো এ বাদ বি, অর্থাৎ এ থেকে বি এর উপাদান বিয়োগ করব বা বাদ দিব। তো এখন দেখেন এ থেকে যেটা বাম দিকে থাকবে সেই সেট থেকে যেটা ডান দিকে থাকবে সেই সেটের উপাদান বাদ দিতে হবে। অর্থাৎ আমার দেখেন এ হচ্ছে আমার বাম দিকে আছে, তাহলে এ সেট থেকে এই সেট থেকে বি সেটের উপাদান কি করতে হবে? বিয়োগ করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। এখন দেখেন এ সেটের মধ্যে আমার কোন কোন উপাদান আছে? 1 থেকে 5 পর্যন্ত, এবং বি সেটে আছে 2 আর 4। তাহলে এ সেট থেকে আমার বি সেটের উপাদান বাদ দিতে হবে, তাহলে বাদ দিলে আমার যে সেটটা থাকবে সেটাই হচ্ছে এ বাদ বি। দেখেন আমি 1 লিখতে পারতেছি কারণ এখানে 1 নাই। এখন দেখেন 2 লিখতে পারবো কিনা? দেখেন 2 পারবো না, কারণ বি বাদ দিতে হবে। তাহলে বি এর উপাদান একটা আছে 2, তাহলে এটা হচ্ছে আমার বাদ দিতে হবে। 3 নাই, সেজন্য আমরা 3 লিখতে পারবো। 4 আছে, সেটা বাদ দিতে হবে। আর 5 নাই, সেজন্য আমরা 5 লিখলাম। তাহলে দেখেন আমি এ সেট থেকে বি সেটের উপাদান বাদ দিয়ে তৈরি হয়েছে যে সেট, এই সেটকে বলা হচ্ছে এ বাদ বি। অর্থাৎ আমরা সেটের অন্তর করা হয়েছে, যে বি সেটের উপাদান হচ্ছে আমরা বিয়োগ করে দিতেছি বা বাদ দিয়ে দিতেছি, সেটাই হচ্ছে আমার সেটের অন্তর। তো এরকম যদি আমরা সেটের অন্তর করি, তো আমরা যখন আমরা এক্স সাসডেট আকারে লিখবো, অর্থাৎ গঠন পদ্ধতিতে লিখবো, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখেন এক্স সাসডেট এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এর মধ্যে এর উপাদানগুলো এক্স এর মধ্যে আছে। তাহলে দেখেন আমার এর উপাদান আছে কি নাই? দেখেন এখানে সবগুলো এর উপাদান আছে, কিন্তু আবার লিখছে কি x নট বিলংস টু বি, অর্থাৎ এই সেটের মধ্যে আমার বি সেটের কখনোই উপাদান থাকবে না। সেক্ষেত্রে আমরা এই লাইন দ্বারা আমরা বুঝতে পারি যে x আছে, x বিলংস টু এর উপাদান আছে, কিন্তু নট বিলংস টু বলতে বোঝানো হচ্ছে বির উপাদান নাই। যদি বিলংস টু বলতো তাহলে বির উপাদান আছে, যেহেতু আমার এখানে বির উপাদান নাই সেজন্য বলা হচ্ছে নট বিলংস টু বি। তাহলে এ বাদ বি বলতে আমরা এই লাইনও বুঝি, আবার ম্যাথ যখন আমরা করতে হবে তখন আমরা এই নিয়মে করব। তো আশা করি আপনারা এই গঠন পদ্ধতি তালিকা পদ্ধতির মাধ্যমেও সেটের অন্তর কি সেটা বুঝতে পারছেন। যখনই পূরক সেট বলবে তখন বলা হবে এই সেটের পূরক সেট কত, বা বি সেটের পূরক সেট কত, বা একটা নির্দিষ্ট সেটের পূরক সেট কত। তো যখনই পূরক সেট বলবে তখনই আপনার হচ্ছে সার্বিক সেট একটা দেয়া থাকবে বা সার্বিক সেট জানানো হবে। তো যখনই বলা হচ্ছে পূরক সেট, তখন বলা হবে যে এ এর পূরক সেট নির্ণয় করো। যেহেতু আমরা এই দুইটা সেট দেখতেছি, তাহলে আমরা বলতে পারবো এ এর পূরক সেট নির্ণয় করো। যখনই বলবে এ এর পূরক সেট বের করো, তখন এর পূরক সেটই হবে যে সার্বিক সেট থেকে এ সেটের বাদ, অর্থাৎ ইউ বাদ এ, অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেট বাদ। যখনই বলবে এ সেটের পূরক সেট ইউ বাদ এ, বি সেটের পূরক সেট ইউ বাদ বি, অর্থাৎ যে সেটের পূরক সেট বলবে সেই সেটকে সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা যখন এর পূরক সেট নির্ণয় করব, তখন আমরা কি করতে হবে? ইউ বাদ এ নির্ণয় করতে হবে। তাহলে ইউ বাদ এ যখন আমরা নির্ণয় করব, তখন দেখেন যে ইউ থেকে আমার এ এর উপাদানগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে 1 2 3 আছে, এখানে 1 2 3 এগুলো বাদ দিব, বাকি যেগুলো আছে সেগুলো লিখলাম। তাহলে দেখেন আমি এই যে সেটের অন্তরের মাধ্যমে হচ্ছে পূরক সেট। পূরক সেট এক ধরনের সেটের অন্তর, সেটা হচ্ছে আপনার যখনই বলবে যে কোনো একটা নির্দিষ্ট সেটের পূরক সেট নির্ণয় করতে বলবে, তখন সার্বিক সেট থেকে এই নির্দিষ্ট সেটকে বাদ দিয়ে দিব, সেক্ষেত্রেই হচ্ছে আমার পূরক সেটটা নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা যখন এর ইউ বাদ এ লিখছি, তখন আবার যখন পূরক সেটের সেট গঠন পদ্ধতিতে লিখবো, তখন লিখবো কি x such that x belongs to কি, এখানে ইউ এর উপাদান আছে, তাহলে x belongs to ইউ, এবং এখানে কোনো এর উপাদান নাই, সেজন্য আমরা লিখবো কি x not belongs to এ। তাহলে আমরা পূরক সেটের ক্ষেত্রে এই সেট গঠন পদ্ধতিও দেখতে পারতেছি, এবং তালিকা পদ্ধতিও আমরা দেখতে পারতেছি যে কিভাবে পূরক সেট নির্ণয় করতে হয়। অর্থাৎ সার্বিক সেট থেকে নির্দিষ্ট সেট বাদ দিলেই হচ্ছে নির্দিষ্ট সেটের পূরক সেট পেয়ে যাব। আশা করি আপনারা পূরক সেট কি সেটা বুঝতে পারছেন। তাহলে পূরক সেটের পরে হচ্ছে আমাদের শেষ টপিক শক্তি সেট। যখনই বলা হবে শক্তি সেট, তখনই বুঝে নিতে হবে যে আপনার একটা সেটের সকল উপসেটের যে একটা নিয়ে যে সেট গঠিত হবে সেটাকে বলা হয় শক্তি সেট। তো সকল উপসেট নিয়ে গঠিত সেট বলতে একটু আমাদের ঝামেলা হচ্ছে মনে হতে পারে। তো দেখেন এটাকে আমরা উপসেট হিসেবে কিভাবে আমরা লিখতে পারি, এটার উপসেট হিসেবে কি লিখি? দেখেন এই সেটের মধ্যে আমার একটা ফাঁকা সেট আছে, লিখলাম ফাঁকা সেট। তারপর এই সেটের মধ্যে এ আলাদা করে একটা সেট আছে, এটা দেখেন
এই সেটের উপসেট এ সেট। তারপর হচ্ছে আবার আরেকটা আলাদা যদি লিখি তাহলে বি সেটই হচ্ছে আমার এ সেটের উপসেট। তারপর হচ্ছে এ আর বি আলাদা নিজের একটা উপসেট, কারণ আমরা লিখতে পারি যদি এ আর বি লিখি তাহলে এ সাবসেট বি অথবা বি সাবসেট এ লিখতে পারি, তাহলে এ আর কমা বি দুইটাই একটা আরেকটার উপসেট। এই যে কয়েকটা উপসেট নিয়েছি, এই উপসেটগুলোর নিয়ে যে সেট গঠিত হবে সেই সেটকে বলা হয় আপনার শক্তি সেট বা পাওয়ার সেট। যেমন শক্তি সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, পাওয়ার সেটকে পি অফ এ, অর্থাৎ এ সেটের শক্তি সেট নির্ণয় করতে যখন বলা হবে তখন আপনি বুঝে নেবেন যে পি অফ এ বলতে বোঝানো হচ্ছে এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট যেটা। তো এখন আমাদের যখন বলা হবে যে পি অফ এ নির্ণয় করো বা পি অফ এ বের করো বা শক্তি সেট কি, তখনই বলবেন যে এ এর সকল উপাদান বা সকল উপসেট নিয়ে, এ এর সকল উপসেট নিয়ে যে সেট গঠিত হবে সেই সেটকে বলা হয় শক্তি সেট। তাহলে পি অফ এ ইকুয়ালস আমরা লিখতে পারি আগে যেরকম লিখছি, প্রথমে হচ্ছে সেটের সংগ্রহ ফাঁকা সেট, তারপর হচ্ছে এ সেট একটা উপসেট, বি সেট একটা উপসেট এবং এ আর বি দুইটাই নিজের একটা উপসেট। তারপর হচ্ছে এই সবগুলো উপসেটকে নিয়ে যে সেট গঠিত হচ্ছে সেই সেটকে হচ্ছে আমার পাওয়ার সেট বা শক্তি সেট বলে। তাহলে আশা করি আপনারা পাওয়ার সেট কি বা শক্তি সেট কি সেটাও বুঝতে পারছেন। তাহলে আজকের আমাদের যে টপিকগুলো আছে সব টপিকগুলো আমাদের কমপ্লিট করে ফেলেছি। তো আমি একটা উদাহরণ দিয়ে আজকের ক্লাসটি শেষ করে দিব, বেসিক ক্লাসটি। তাহলে উদাহরণ প্রশ্নটা প্রথমে দেখে নিব। তাহলে এই প্রশ্নে দেখতে পাচ্ছি যে প্রথমে পি অফ এ এর শক্তি সেট নির্ণয় করতে হবে, পি অফ বি এর শক্তি সেট নির্ণয় করতে হবে, তারপর ইউনিয়ন অর্থাৎ যোগ করতে হবে, আর তারপরে এটা দেখাতে হবে যে পি অফ এ ইউনিয়ন বি এর সাবসেট বা ইকুয়াল। তো আমরা প্রথমে পি অফ এ নির্ণয় করে ফেলি। আমরা আশা করি পি অফ এ নির্ণয় করতে পারবো। আমি যে বেসিকটা দিচ্ছি সেই বেসিক হিসেবে আপনারা পি অফ এ নির্ণয় করবেন। তাহলে আমি এখানে কয়েকটি নির্দিষ্ট লাইন লিখে দিচ্ছি যে পি অফ এ কিভাবে নির্ণয় করতে হবে আমরা বেসিক ক্লাসে দেখেছি। পি অফ এ আমরা নির্ণয় করে ফেলেছি। তারপর কি পি অফ বি, আমরা পি অফ বি নির্ণয় করছি। এখন বলা হচ্ছে পি অফ এ ইউনিয়ন পি অফ বি। সেক্ষেত্রে আমরা কি করব, পি অফ এ ইউনিয়ন পি অফ বি নির্ণয় করতে হবে। তো ক্লাস না এইটা আমরা এই সেটের এই অংশটুকু আমরা জেনে আসছি যে ইউনিয়ন বলতে দুইটা কমন আনকমন সব একসাথেই হবে। তাহলে কমন আনকমন সব একসাথে, ফাঁকা সেট দুইটা আছে আমরা একটা লিখলাম। তারপর হচ্ছে এ আছে এ লিখছি, তারপর বি আছে বি লিখছি, সি এখানে নাই আমরা সি এখানে আছে আমরা একটা সি লিখবো। তারপর দেখেন এ বি আছে আমরা এ বি লিখলাম, তারপর আছে বিসি আছে বিসি লিখলাম। তারপর দেখেন আর কমন আর কোনো কিছু বাকি নেই, এটাই হচ্ছে আমার পি অফ এ ইউনিয়ন পি অফ বি। আচ্ছা, আবার এ ইউনিয়ন বি দুইটা সেটের ক্ষেত্রে আমরা দেখলাম এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ কমন দুইটা আছে একটা লিখবো বি, তারপর কমন নাই সি আছে সি একটা লিখছি। তারপর এ ইউনিয়ন বি পি অফ এ ইউনিয়ন বি অর্থাৎ এই সেট দ্বারা কয়টি উপসেট গঠন হয় সেই সব উপসেট নিয়ে হচ্ছে আমার পি অফ এ ইউনিয়ন বি। তো এখানে দেখেন ফাঁকা সেট প্রথমে, তারপর এ একটা উপসেট বি একটা উপসেট সি একটা উপসেট, তারপর এ বি আবার এই সেটের উপসেট, বিসিও এই সেটের উপসেট, এসিও এই সেটের উপসেট, তারপর এ বি সি নিজে একটা অপরটার উপসেট। তাহলে পি অফ এ ইউনিয়ন বি লিখছি, আবার পি অফ এ ইউনিয়ন পি অফ বি লিখছি। এখন দেখেন প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করতে হবে যে পি অফ এ ইউনিয়ন পি অফ বি পি অফ এ ইউনিয়ন বি এর একটা উপসেট অথবা ইকুয়াল। তো এখন দেখেন আমার যে উপাদানগুলো পাইছি সেই উপাদানগুলোর মধ্যে আমরা যে দেখতে পাই তখনই আমার এইটা সেট এটার উপসেট হবে যখন হচ্ছে এই সম্পূর্ণ উপাদানগুলো এই উপাদানের মধ্যে আছে বা এই সেটের উপাদানের মধ্যে আছে। তাহলে দেখেন এখানে কি আছে, ফাঁকা সেট আছে, এখানে ফাঁকা সেট আছে, এ বি সি আছে এ বি সি আছে এ বি বি সি আছে এ বি বি সি আছে, বাকিগুলো নাই। তার মানে হচ্ছে এটা একটা প্রকৃত উপসেট। তাহলে আমরা বলতে পারি যে পি অফ এ ইউনিয়ন পি অফ বি অবশ্যই পি অফ এ ইউনিয়ন বি এর উপসেট। সুতরাং আমরা লিখতে পারি যে পি অফ এ ইউনিয়ন পি অফ বি কি, কারণ এর সব পূর্ণ উপাদান এ এর মধ্যে বিদ্যমান আছে। তাহলে আমরা লিখতে পারি উপসেট পি অফ এ ইউনিয়ন বি। তাহলে আশা করি আপনারা পি অফ এ ইউনিয়ন বি যে উদাহরণটা আছে আপনারা উদাহরণটা বুঝতে পারছেন। আপনারা যদি এই ম্যাথগুলো বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা এই কাজের অনুশীলনের কয়েকটি কাজ আছে এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন। তার আগে হচ্ছে আপনারা বেসিক ক্লাসটা ভালোভাবে বুঝে নেবেন। তো বুঝে নিলে হচ্ছে আপনারা অনুশীলনের ম্যাথগুলো করতে সমস্যা হবে না, আর সহজেই হচ্ছে আপনারা যে কোনো ধরনের ম্যাথ এবং ফাংশনের ক্ষেত্রে এই উপসেট সেটগুলো কাজে আসবে। তো আশা করি আপনারা বেসিক ক্লাসে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন যে আমি লাইভ ক্লাসের মাধ্যমে যেন সমস্যার সমাধান করে দিই। তো আজকে এই পর্যন্তই আমাদের বেসিক পার্ট 1। আগামী ক্লাসে আমরা বেসিক পার্ট 2 যেখানে বেন চিত্র এবং হচ্ছে ডি মর্গানের বিভিন্ন সূত্র আছে এইসব সূত্রগুলো আমি দেখাবো। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।